হ্যালো এভরিওয়ান। হঠাৎ করে বাড়ি থেকে বেরোলাম। ধরো কোথাও ঘুরতে যাচ্ছি, অথবা কোনো কাজের উদ্দেশ্যেই বাইরে বেরিয়েছি। হঠাৎ বাইরে বেরোনোর পর যদি চোখের সামনে কোনো একটা ট্রেনে কাটা অথবা কোনো অ্যাক্সিডেন্ট দেখি, আমাদের সারাটা দিন কেমন একটা যেন যায়। বারবার মাথায় ঘুরতে থাকে, কেন আমি দেখলাম, কেন আমার সাথে এরকম হলো, কেন অ্যাক্সিডেন্টটা হলো, ইস, কার বাড়ির সন্তান চলে গেল। আমরা এগুলো প্রায় কিন্তু ভাবতেই থাকি। তা আজকের ঘটনাটা সবাইকে বলবো, খুব মনোযোগ সহকারে শোনো। মালদা দিয়ে ঘটনাটা আসে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি এই গরমে সবাই ভালো আছো, কারণ ভালো তোমাদের থাকতেই হবে। সবাইকে বলবো একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আমরা এই ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটে, কি বলতে চাইছি, কার সাথে বা ঘটনাটা ঘটে, সবটা তোমাদেরকে আজকে বলি। মালদা থেকে যে ভাই ঘটনাটা পাঠায় তার নাম হচ্ছে কৃষ্ণা, কৃষ্ণা সামন্ত। ভাই বলে, দিদি আমি এই ঘটনাটা 2022-এ ঘটে। আমার জীবনে একটা এমন গভীর ছাপ ফেলে, যার কারণে আমি আজও যখন বাইরে বেরোই একটা মনে যেন কেমন ভয় ভয় লাগে, যে কোনো রকম অ্যাক্সিডেন্ট দেখবো না তো, কারোর কোনো ক্ষতি হবে না তো, আমি যেন না দেখি। মানে মনের মধ্যে একটা ভয় আমার কাজ করতে থাকে। ঘটনাটা কি ঘটেছিল, 2022-এ মে মাসে তাড়াহুড়ো করে সকালবেলা বেরিয়ে সে যাচ্ছিল তার অফিসে। ভাই বলে, দিদি ভাই আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সবে জয়েনিং করেছি, 7 থেকে 8 মাস হয়েছে। একটা জায়গায় একটা গুডউইল থাকে, যার কারণে একটা টাইম মেনটেন করতে হয়। কারণ টাইমটা কিন্তু একটা মানুষের পরিচয় দেয়, যে তুমি কোন টাইমে ঢুকছো, কোন টাইমে অফিস থেকে বের হচ্ছ, অফিসে তুমি কার সাথে কীরকমভাবে নিজেকে প্রেজেন্ট করছো। এগুলো কিন্তু একটা চাকরির ক্ষেত্রে বলো, বা আমি মনে করি প্রত্যেকটা মানুষের সময়ের সাথে সঠিকভাবে চলাটা খুব দরকার। সঠিকভাবে যদি সময়কে চালনা করতে পারো, তাহলে সময়ও কিন্তু তোমাকে একটা সময় দেবে গুছিয়ে নেওয়ার জন্য, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। তো আমাদের কৃষ্ণা ভাই বলে, দিদি ভাই আমার যেহেতু চাকরিটা 6-7 মাস আমি জয়েনিং করি, খুব তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম। কারণ আমি বাড়ি থেকে যেরম করে হোক তাড়াতাড়ি বেরোই, এই কারণে জানি যেতে যেতে আমার একটু সময় লাগবে। কারণ দেখো, বাইরে যেহেতু লোকাল ট্রান্সপোর্টে করে যাই, কোনো সময় বাস পাচ্ছি, কোনো সময় ঠিকমতো ট্রেন পাচ্ছি না, এরকম হতেই থাকে। তো সেখানে দাঁড়িয়ে আমি বাড়ি থেকে একটু তাড়াহুড়ো করে বেরোই। যখন আমি যাচ্ছি, আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটা রেল লাইন পড়ে, যেটা আমাকে ওভারক্রস করে তারপর কিন্তু যেতে হয়, মানে রেল লাইনটা পার হয়ে। ভাই বলছে, ছোটবেলা দিয়ে কোনো দিন আমি রেলে কাটা দেখিনি। বাবা মায়ের মুখে বা কাকু জেঠু পাড়ার দাদারা অনেকেই বলেছে যে এখানে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কাজ ফেরত তাদের সাথেও এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আমার সাথে এই প্রথম আমি চোখের সামনে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়। হইচই হইচই পড়ে যায়, চারিপাশে লোক ছুটে যায়, ট্রেনটা তো চলে যায়, কিন্তু কি হয়েছে জানি না, একটা আবেগ মনে মনে কাজ করছিল। একবার গিয়ে দেখি না, সবাই যখন হুড়মুড় করে যাচ্ছে, হাতের ঘড়িটা দেখলাম, আরে এখনও তো অনেকটা টাইম রয়েছে, এত তাড়াতাড়ি অফিসে কি যাব। আর যতটা টাইম রয়েছে, দেরি করে 10 মিনিট করে দেরি হলেও আমি গাড়ি ঠিক পেয়ে যাব। কি মন গেল যেন আমি সেই বডিটাকে দেখতে গেলাম। দেখলাম একজন মহিলা মাঝখান থেকে, তার অর্ধেক দেহটা কোথায় জানি না, অর্ধেক ওপর পোর্শনটা রয়েছে। দেখা মাত্র সারা শরীর, পা দুটো কাঁপতে ঠকঠক ঠকঠক করে শুরু করলো। আমি ওখানে দাঁড়িয়ে থাকি একভাবে, সবাই যাচ্ছে আসছে, ট্রেন আসছে। হঠাৎ করে একটি ছেলে আমাকে বলল, এ ভাই, পিঠে ধাক্কা দিয়ে, কি তোরও কি মরার শখ হয়েছে নাকি? ট্রেন আসছে তো, যা সরে যা, সবাই সরে গেছে তো, যা, এখন পুলিশ আসবে। যাই হোক, আমাকে বলতে আমার একটা সম্বিত ফিরে এলো। আমি না আস্তে আস্তে পার হলাম, মাথাটা যেন কিরম ঝিমঝিম করছে।
পার হয়ে একটা চায়ের দোকান ছিল রেল লাইনের পাড়ে। ওখানে কিছুক্ষণ বসলাম, একটা 10 টাকা দিয়ে জলের বোতল কিনলাম, জল খেলাম, জলটা নিয়ে মুখে ঝাপটা দিলাম। দেওয়ার পর আমাকে সবাই ওখানে দাঁড়িয়ে থাকা যারা আমাকে দেখেছে তারা আমাকে বলল, এ ভাই, শরীর খারাপ লাগছে নাকি তোমার? কোথাও যাচ্ছ? দেখে তো মনে হচ্ছে অফিস টফিস যাচ্ছ। যদি না যাও তাহলে বাড়ি ফিরে যাও, তোমার মনে হয় শরীর খারাপ লাগছে না? আমি তাদেরকে বললাম যে হ্যাঁ, একটু কেমন লাগছে, আসলে কোনোদিন তো এরকম চোখে দেখিনি, মানে একদম সামনাসামনি এরকম দেখলাম, শরীরটা ভালো লাগছে না। তারা বললো বাড়ি চলে যাও। ভালো কথা। আমি বাড়ি আর গেলাম না, কারণ ওই যে প্রথমেই বললাম আমার কাজটা একদম নতুন। আমি বাড়ি না গিয়ে আস্তে আস্তে উঠে আমি অফিসের দিকে যাওয়ার জন্য হাঁটা দিলাম। অফিসে গিয়ে পৌঁছলাম ঠিক সময় মতো। গেলাম, সবার সাথে কথা বললাম। অফিসে থাকা কিছু কলিগ যারা আমার সাথে প্রত্যেক দিন কাজ করে, প্রতিনিয়ত কথা বলে, তারা এসে আমাকে বলল, কে কৃষ্ণা ভাই, আজকে তোমাকে কেমন লাগছে? একটু ঝাপসা ঝাপসা, কি ব্যাপার? অন্যদিন এত কথা বলো, এত ইয়ার্কি করো, আজকে একদম চুপচাপ হয়ে গেছো, কিছু হয়েছে নাকি? আমি তাদেরকে ঘটনাটা বললাম। তারা বললো, আহারে, কার বাড়ির মা হবে, ইস কার বউ হবে, কার মেয়ে তো হবে, মানে যেটা আমরা বলি তারাও কিন্তু ঠিক সেরকমভাবেই কষ্টটা আমার সাথে ভাগ করে নিল। আমিও যেটা মনে মনে ভাবছিলাম, কিন্তু আমি ওনাকে চিনি না। যাকে আমি দেখেছি ওরকম অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাকে আমি চিনি না। যাই হোক, আমি যখন অফিস থেকে বেরোই তখন সন্ধ্যা 6:30 বাজে। ভালো একটা ওয়েদার ছিল। প্রথমেই বললাম 2022-এর মে মাস। হঠাৎ করে যেন কালবৈশাখী হওয়ার মতো একটা অদ্ভুত চারিদিকে কালো মেঘের ছায়া, সাথে হালকা হালকা হাওয়া দিচ্ছে। বাইরেটা অফিসে ছিলাম অতটা সময় আটকে, বাইরে যখন বেরোলাম দেখলাম পরিবেশটা একদম যেন ঠান্ডা, একটা ঝিমঝিমে পরিবেশ। সবাই আমাকে বলল, সাবধানে দেখে ভাই বাড়ি যেও। আমরা চললাম, যে যার মতো বেরিয়ে যায়। আমার বাড়ি থেকে আমার অফিস যাতায়াতের পথ ছিল মোটামুটি 1.5 ঘন্টা। অফিস থেকে বেরিয়ে জানি না সেদিন কেন আমি কোনো রকম গাড়ি পাচ্ছি না যে আমি বাড়ির দিকে আসব। অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে একটা বাস পেলাম। বাসে উঠলাম, বাস থেকে নামলাম, ট্রেনে উঠলাম। যখন আমি ট্রেনে উঠলাম তখন কোনো কারণে আমি জানতে পারলাম আমাদের বাড়ির অর্ধেক রাস্তা দিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। আর আমি যেখানে এখন উপস্থিত সেখানে হালকা হাওয়া, মানে ঝোড়ো হাওয়া চলছে হালকা জোরে। আর আকাশে প্রচণ্ড মেঘ, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু মুষলধারে বৃষ্টিটা এখানে হচ্ছে না, হচ্ছে আমাদের বাড়ির ওই দিকটা। ট্রেনে থাকা কিছু মানুষের মুখ থেকেই শুনলাম। যাই হোক, বাড়ি তো আমাকে ফিরতেই হবে। ট্রেনে চাপলাম। ট্রেন কোনো দাঁড়িয়ে অনেকক্ষণ পর ট্রেনটা লেট করে যখন আমি আমার গন্তব্যস্থলে এসে নামলাম তখন ঘড়ির কাঁটায় 9:56 ঘড়ির কাঁটায়। আমি নেবে আস্তে 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 রেল লাইন থেকে পার হব কি আমার ওই সকালের কথাটা মনে পড়ছে। তখন প্রায় 10টার কাছাকাছি, 9:56 মানে 10টার কাছাকাছি একদম। স্টেশন চত্বরটা হয়তো ঝড় বৃষ্টির কারণে একদম ফাঁকা। আর সত্যি কথা বলতে ফাঁকাই থাকে, লাইনটা খুব একটা জনবসতি মানে দেখতে পাবে না, তাও অত রাতে 10টা প্রায় বাজতে যাচ্ছে। আমি নেবে আমার যে ব্যাগটা ছিল, অফিসিয়াল একটা ব্যাগ আমি ক্যারি করতাম, ব্যাগটাকে আমি বুকের সামনে জড়িয়ে ধরে ব্যাগ থেকে একটা ছাতা বের করে, কারণ ঝড় বৃষ্টি বা রোদের কারণে আমি ছাতাটা ক্যারি করতাম, হয়তো আমি ব্যবহার করতাম না, কিন্তু আমার ওই ব্যাগের মধ্যে ছোট্ট একটা ছাতা মা প্রত্যেক দিন দিয়ে দিতেন। ছোটোবেলায় যেরকম স্কুলে যেতাম, মা সুন্দর করে ব্যাগ গুছিয়ে দিতেন স্কুলের ব্যাগটা, সেরকম অফিসের ব্যাগটাও এখনও পর্যন্ত মা গুছিয়ে দেন, কারণ আমি এখনও পর্যন্ত বিবাহিত না। ভাই বলে, দিদি, আমি ছাতা মাথায় দিয়ে
সামনে বুকের এরকম করে আমার ব্যাগটাকে জড়িয়ে নিয়ে হন হন করে হাঁটা দিয়েছি। মাথার মধ্যে ওই সকালের দৃশ্যটাই আমার বারবার ঘুরছে। আমি রেল লাইন দিয়ে কোনো রকম নামলাম। নেবে রেল লাইনের যে ঢালু একটা সাইড থাকে ওখান থেকে নেবে আমাকে রেল লাইনটা পার হতে হবে, যেরকম আমি সকালে পার হয়েছিলাম। পার হয়ে তারপর আমাকে আবার বাড়ির রাস্তায় হাঁটতে হবে রেল লাইন পার করে। আমার কোনো মতে সাহস আসছে না যে আমি রেল লাইনটা পার হব। আমি ওই ঢালু জায়গাটায় চুপ করে দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টি জোরে আসছে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। পাশ থেকে একটা ট্রেন গেল। এবার ভাবলাম যে কেউ তো নেমেছে, নিশ্চয়ই ওপার হবে, তার সাথে চলে যাব। আশা করে দাঁড়িয়েই থাকলাম, কিন্তু কারোর দেখা পেলাম না। কেউই হয়তো নেমেছে, এইদিকে কেউ আসেনি। আমি ওখানেই দাঁড়িয়ে থাকি। তারপর আবার কিছুক্ষণ পর একটা অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেন এই দিক থেকে ওই দিকে যাবে, মানে আপ ডাউন হচ্ছে ট্রেনের। আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। আরও একটি ট্রেন আসলো, সেই ট্রেনটা দিয়ে কজন নামলো। আমি তখন প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে রয়েছি আর ভগবানকে মনে মনে স্মরণ করছি যে হে প্রভু, একজনকে কমসে কম পাঠাও, কারণ আমি এই ট্র্যাক পার হওয়ার মতো আমার ক্ষমতা নেই। কারণ যা আমি সকালে দেখেছি আমি পার হতে পারবো না। আর খুব কাছেই হয়েছিল সেই জিনিসটা। তো আমি দাঁড়িয়ে থাকি, দেখলাম একজন বয়স্কা ভদ্রলোক, মাথায় কোনো ছাতা বা ব্যাগ কোনো কিছু নেই। বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, উনি ভিজে ভিজেই ওই আমার দিকেই হেঁটে আসছে। যা হোক, আমার দেখে প্রাণে একটু বাতাস আসলো যে নিশ্চয়ই এই দিকে আসছে, পারতে হবে, ওনার সাথে আমি চলে যাব। আস্তে আস্তে দেখলাম ওই লোকটি আমার কাছে এসে আমাকেই বলল, ওনাকে আমি কি বলবো, বলল, এত রাতে প্রায় 11টা বাজতে যাচ্ছে, তুমি এখানে দাঁড়িয়ে কেন বাবা, কেউ কি আসবে? আমি বললাম, না না, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি কি ওই দিকে যাবেন তো? হ্যাঁ, চলো। তো আমি ওই বয়স্ক যে ভদ্রলোক আসে ওনাকে আমি বললাম, কাকা আমার ছাতার তলায় চলে আসুন। ছোট হলেও অর্ধেক তো ভিজে গেছি, মাথাটুকুনি বাঁচলেই হবে, আপনি তো পুরো সর্বঅঙ্গ ভিজে গেছেন, চলেন না একসাথে যাই। কাকা তখন হেসে বলল, না না, আমি ছাতা ছাতা নিই না, আমি এরকম ঠিক আছি, ও কোনো অসুবিধা নেই। বুড়ো হয়ে গেছি, এই বুড়ো হাড়ে অনেক জোর আছে, কিছু আমার হবে না। এখনকারের ছেলে মেয়েদের তো একটু ঠান্ডা জল খেলেও সর্দি কাশি লেগে যায়। আমরা এরকম ছোটোবেলা দিয়ে ভিজে ভিজেই স্কুল কলেজ অফিস সবই করেছি। ও পুরনো হয়ে গেছে, বৃষ্টির জলও জানে, এই শরীরে দাঁড়িয়ে কোনো লাভ নেই, চলো তুমি চলো। বলে বেশ ভালো, ওনার কথাবার্তা শুনে বেশ ভালো লাগছিল। দুজনে আস্তে আস্তে পার হলাম। পার হতেই উনি আমাকে বললেন, বাবা আমি এখানে একটু দাঁড়াবো রেল লাইনটা পার হয়ে, তুমি বাড়ি চলে যাও, কারণ আমি এখানে দাঁড়াবো, আমার মেয়ে আসবে, আমার মেয়ে আসলে ওকে নিয়ে আমি বাড়ি যাব। আমি তখন বললাম, কাকা আপনি একটা কাজ করুন, আপনি আমার ছাতাটা রাখুন, আপনি এই স্টেশনের ওপাশে দেখবেন একটা চায়ের দোকান আছে রেল গেটের কাছে, ওখানে আপনি কালকে দিয়ে দেবেন, যে কোনো সময় আমি রাত্রে নিয়ে নেবো খুনি, আপনি ছাতাটা নিয়ে দাঁড়ান। কখন আপনার মেয়ে আসবে কোনো অসুবিধা নেই, আপনি ছাতাটা রাখেন না। সে কাকা বলল, না বাবা, আমি ওসব ছাতা ফাতা রাখতে পারবো না, কোথায় হারিয়ে ফেলবো, ফেলে দেবো, উল্টাপাল্টা হাওয়া চলছে ভেঙে যাবে, তুমি নিয়ে যাও। বলে আমাকে উনি বলল, বাড়ি যাও। আমি যখন বাড়ির পথে হাঁটা দিলাম, উনি ছাতাটা নিলেন না। আমি জানি না কেন দুবার আস্তে আস্তে ওনার দিকে তাকালাম। খুব অদ্ভুত লাগলো, সেই বয়স্ক বৃদ্ধা আমার দিকেই তাকিয়ে রয়েছেন একভাবে, আর তাকানোর মধ্যে একটা হাসি, ওনার মনে হচ্ছে যেন ওই হাসিটা বলছে যে আমিও তোর জন্যই অপেক্ষা করছিলাম। যাই হোক, আমি তখন নিজের মতো নিজে বাড়ি যাই। বাড়িতে যাবার পর স্নান করি। মা বলে, কী রে বাবা এত দেরি হলো আজকে,
আমি মাকে সব ঘটনা বললাম। মা বলল, যা তাড়াতাড়ি করে স্নান টান করে আয়, খাবি। পরিষ্কার হলাম, স্নান টান করে এসে রাতে খেলাম। খেতে খেতে মায়ের সাথে দুটো কথা বললাম। মা তো আমার জন্য অপেক্ষা করে বসে থাকে, প্রত্যেক দিন বসে থাকেন। তো সেদিনকেও অনিয়ম হয়নি, বসেছিলেন। মাও আমার সাথেই খেলেন। আমার বাবা খেয়ে শুয়ে পড়েছেন, ওনার অনেক ওষুধ চলে তো উনি তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়েন। যাই হোক, রাতের বেলা শুতে গেলাম। মা আমাকে বললেন, বাবু, মনে হচ্ছে তুই ভয় পেয়েছিস ওরকম দৃশ্য দেখে। আমি কি তোকে একটুখানি সর্ষে লঙ্কা দিয়ে একটুখানি মাথায় ঘুরিয়ে পুড়িয়ে দেবো? আমি তখন বললাম, মা, এমনিতেই অনেক রাত, প্রায় 12টার কাছাকাছি ঘড়ির কাঁটা। তার মধ্যে তুমি এখন রান্নাঘরে গিয়ে সব পরিষ্কার করবে, এঁটো থালা বাসন, আবার তুমি আমার মাথায় এসব করতে হবে না। আমার কিচ্ছু হয়নি তো, বাড়ি চলে এসেছি, আমি ফাইন আছি, আমি শুই, ভালো করে ঘুমালেই ঠিক হয়ে যাবে। যাই হোক, আমি শুয়ে পড়ি। রাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, আমি ভালো মতো ঘুমাই। কিন্তু সকালবেলা উঠে মাথা ভার, শরীর ভার, কোনোভাবে ভালো লাগছে না। সকালবেলা মা আমাকে বললেন, বাবু, আজকে অফিস যাবি না? আমি বললাম, হ্যাঁ, অফিস তো যেতেই হবে, নতুন অফিস, একদম আমি ঘরে থাকতে পারবো না। বললো, না, অনেকটা সময় হয়েছে তো। কোনো রকমে সেদিন খাবারটা না খেয়ে আমি অফিসের উদ্দেশ্যে পার হলাম। আমি যেরকম প্রত্যেক দিন যাই ওরকমভাবে অফিস আমি পৌঁছেও গেলাম, ঠিক ঘড়ির সময় মতো অফিসে ঢুকলাম। অফিসে সবাই আমাকে দেখে বলল, কিরে কৃষ্ণা, কালকে ঠিকমতো বাড়ি ফিরেছিস তো ভাই? আমি বললাম, হ্যাঁ দাদা, বাড়ি চলে গেছি। যারা আমার থেকে বড় দাদারা, যারা সমবয়সী, তারা বলল, কৃষ্ণা, কালকে তুমি খুব ভয় পেয়েছিলে না? দেখো, রাস্তাঘাটে চলতে গেলে ওরকম হয়, আসলে ছোট থেকে তুমি কোনো সময় এইসব দেখোনি তো, তার জন্য। আমরা তো এরকম কত কিছু দেখি, রাস্তায় অ্যাক্সিডেন্ট, পড়ে যাচ্ছে ট্রেন থেকে, কত অ্যাক্সিডেন্ট দেখি। তারপরে পাড়ার কেউ মারা গেলে তাদেরকে পোড়াতে নিয়ে যাওয়া, আমরা তো সবই করি। তুমি মনে হয় কোনোদিন ঘাটে যাওনি না কারোর কাজে? আমি বললাম, না। বললো, ওই জন্যই, আসলে তুমি এতটাও বাইরে, এত জগৎ তুমি দেখোনি, তার জন্য তোমার একটা ভয় কাজ করছিল, ওরম কোনো ব্যাপার না। আমি হঠাৎ অফিসে থাকা আমারই সমবয়সী এক বন্ধুকে বললাম যে, জানো, কালকে না আমার সাথে একটা ঘটনা ঘটলো। তো সে তখন বলল, কি ঘটনা? আমি তখন তাকে বললাম, জানো, আমি কালকে রেল লাইন পার হতে পারছিলাম না। অনেকটা রাত হয়, ঝড় বৃষ্টির জন্য রেল লাইন এমনি ফাঁকা থাকে, কালকে আরও ফাঁকা ছিল। আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ আমার পাশ থেকে কোনো মানুষ যাচ্ছিল না। আমি ঠাকুরকে ডাকছিলাম, কিন্তু এক কাকা, সে সেই কাকা এসে আমাকে নিজে থেকেই বলে যে, ভাই, এখানে তুমি দাঁড়িয়ে আছো কেন? সেই কাকা তার মেয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে আমাকে রেলগেটটা না পার করে দেয়, জানো। তখন সে বলল, বাহ কৃষ্ণা, ভগবান আছে তোমার সাথে, তুমি পার হতে পারছিলে না, হয়তো ভগবান তাকে পাঠিয়ে দিয়েছিল তুমি যাতে পার হয়ে যাও, খুব ভালো। তবে আজকে সেই কাকাকে পাবে নাকি জানি না, তবে বাইরে কিন্তু বেশ মেঘ করেছে, আজকেও ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। যাই হোক, কথা হলো, কাজ হলো, ছুটি হলো। কৃষ্ণা ভাই বলে, দিদি, আমি প্রত্যেক দিনের মতো বাস ধরলাম। তারপর ট্রেনে আমি যখন উঠব, তখন আমি দেখলাম যে ট্রেন আজকে লেট, কারণ প্রচুর ঝড় বৃষ্টি নাকি আবার আমাদের দিকে হচ্ছে। এই দিকে কিন্তু সেই কালকের মতনই অবস্থা, হালকা হালকা হাওয়া একটু দিচ্ছে, আর আকাশে প্রচণ্ড মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছে, যেটা কালকে ছিল আজকেও কিন্তু সেম, কিন্তু আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে, এই দিকে হচ্ছে না। তখন আমি ভাবলাম যে, তাহলে পারে আজকেও কি আমাকে গিয়ে দাঁড়াতে হবে? না, আজকে ছাতা মাথায় দিয়ে দূর রেল লাইন আমি পার হয়ে যাব। আসলে ভাইয়ের রেল লাইন পার হতে ভয় লাগে, তার মধ্যে রাতের বেলা প্রায় 9টা 10টা 11টা কোনো কোনো সময় ওর সময়টা হয়ে যায়, রেল লাইন পুরো ফাঁকা। যতই হোক, একটা সকালে রেল লাইনে প্রত্যেকটা মানুষ কাজে যাচ্ছে, ছুটি, যে যার কাজে ব্যস্ত থাকে, কিন্তু রাতের বেলা রেল লাইন যখন ফাঁকা থাকে, একটাও যখন লোক থাকে না, তখন গায়ে নিজেরই একটা শিহরণ হয়, একটা ভয় ভয় লাগে। কিছু না হলেও রেল লাইনের দিকে কিন্তু তাকানো যায় না, একটা ভয় কাজ করে।
ভাই যেহেতু নাকি আগে কোনো দিন একা সেরমভাবে চলাফেরা করেনি, ভাই বলছে, দিদি আমি যখন প্ল্যাটফর্মে নামলাম, নেবে ছাতা মাথায় দিয়ে, তখন একটু বৃষ্টিটা ধরেছে, ছাতা মাথায় দিয়ে আমি চুপচাপ যখন রেল লাইন যখন পার হব, ওই ঢালু জায়গাটা দিয়ে যখন আমি নামছি, আমার জানি না কেন একটা ভয়, মনের মধ্যে একটা ভয় কাজ করছে, কেমন যেন মাথাটা ঝিমঝিম করছে, পাটা যেন আমার আটকে যাচ্ছে, যেন কেউ আমাকে বলছে তুই পার হোস না, তুই যাস না, কিছু একটা ঘটবে, যাস না। জানি না, আমি বারবার মাথার মধ্যে এগুলো আসতেও আমি বাড়ির দিকে আসবো বলে আমি হনহন করে ছাতা মাথায় দিয়ে আমি নামছি। হঠাৎ করে সেই কাকা দেখি দাঁড়িয়ে আছে। আমি অদ্ভুতভাবে অবাক হলাম। আমি পেছন দিয়ে দেখে বুঝতে পেরেছি, আরে গতকাল রাতের সেই কাকা না! আরে কাকা দাঁড়িয়ে রয়েছে। আমি এসেই কাকাকে দেখে এক গাল হেসে বললাম, কাকা, ও কাকা, তুমি কি ব্যাপার, মেয়ে আসবে বলে দাঁড়িয়ে আছো? কাকা আমাকে বলল, হ্যাঁ, মেয়ে আসবে বলে দাঁড়িয়েছিলাম। তুমি এখন অফিস থেকে ফিরছো, চলো তোমাকে পার করে দিই। আমি বললাম, কাকা, আবার পার করে দিই, আবার আপনি এদিকে আসবেন? না না কাকা, আপনার বয়স হয়েছে, আপনি এখানেই দাঁড়ালে হবে। আসলে আমার একা পার হতে একটু ভয় লাগে। আসলে ভয়টা লাগতো না কাকা, কালকে না একটা খুব বাজে অ্যাক্সিডেন্ট দেখেছি। তখন কাকা আমাকে বলল যে, তুমি রেল লাইনের পাশে দাঁড়িয়ে রেল লাইনে কাটা পড়ার কোনো ঘটনা আমাকে বলো না, অনেকে জেগে যাবে, তুমি চলে যাও। আমি কথাটা শুনে খুব ভয় পেলাম, আরও যেন বুকটা ভারী হয়ে গেল। রেল লাইনের পাশে দাঁড়িয়ে রেল লাইনের কথা বলো না, কেউ জেগে যাবে, মানে কে জেগে যাবে? আর কাকাই বা এরকম কেন বলছে, আর কাকাই বা এসব কেন জানে? অদ্ভুতভাবে আমি কাকার কথাটা শুনে আর কিছু বললাম না, চুপচাপ হয়ে গেলাম। কাকা আমাকে বলল, তোমাকে কি আমি রাস্তা, মানে রেল লাইনটা পার করে দেবো? আমি বললাম, না কাকা, আমি চলে যাচ্ছি। আমার এখন শুধু রেল লাইনকে না, আমার এখন কাকাকেও ভয় লাগছে। আমার কাকার কথাটাও ভয় লাগলো শুনে। আমি আর কাকার দিকে না তাকিয়ে চুপচাপ রেল লাইন পার হয়ে যখন আমি গেট ক্রস করি, তখন আমি কাকার দিকে একবার দেখলাম। কাকা তখনও আমার দিকে তাকিয়ে ওরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, আর তার মুখে একটা কীরকম পৈশাচিক হাসি, যেই হাসিটা আমি আগের দিন রাতেও দেখেছিলাম, কিন্তু আগের দিন রাতে হাসিটা আমার অন্যরকম লেগেছিল, কিন্তু আজ আমার হাসিটা অন্যরকম লাগছে। যাই হোক, বাড়ি গেলাম। রাতের বেলা যেতে দেখলাম বাবা বসে আছেন। বাবা আমাকে বললেন, কী ব্যাপার কৃষ্ণা, প্রত্যেক দিন আসতে একটু রাত হচ্ছে? আমি বললাম, বাবা, ঝড় বৃষ্টির কারণে ট্রেন বাস টাইম মতো পাওয়া যায় না, তার কারণে আমার একটু রাত হচ্ছে, তবে চিন্তা করবে না। তখন বাবা আমাকে বললেন যে, তুমি রেল লাইন পার হতে তো ভয় পাও, তাহলে কি আমি রাতের বেলা গিয়ে কি দাঁড়াবো? আমি বললাম, না না না, একটা কাকার সাথে কালকে দেখা হয়েছে, আজকেও দেখা হয়েছে, আমি ভাবছি যে একটা অন্য ব্যবস্থা করতে হবে। আর ভাবনাটা আমি বাড়িতে কাউকে বললাম না। মা বলল, কি ভাবছিস, কি ভাবছিলিস তখন? বাবাকে বলছিলিস, বলতে গিয়ে চুপ করে গেলি। খেতে খেতে রাতে মা আমাকে জিজ্ঞেস করে, বাবা ওষুধের কারণে আগে আগে খেয়ে নেয়, কিন্তু মা আমার জন্য বসে থাকেন, বা মা আমি একসাথে খাই। আমি তখন মাকে বললাম, মা, ভাবছি একটা স্কুটি বা বাইক কিনে নেবো। এই যেখান থেকে আমি যাতায়াত করি, এই রেল লাইনটা, এই প্ল্যাটফর্মটা খুব ফাঁকা থাকে। আমি অন্য দিক থেকে যাব অন্য জায়গায়, যেখানটা একটা মেন শাখা, ওইদিকে তো লোকজন বেশ চলাচল করে, ওইখানে আমি একটা জায়গায় রেখে গাড়িটা যাব, এসে ওখান থেকে বাইক নিয়ে চলে আসব। দেখি আমি এই মাসে স্যালারিটা পেলেই আমি একটা বাইক কিনে নেবো। আমার মা বলল, না, ওইসব কিনবি না, কারণ আমার মা ওই অ্যাক্সিডেন্ট হয় শোনে তো, বাইক টাইক নিয়ে অনেক মা ভয় পায়। মা বললো ওইসব করতে হবে না, কিসের ভয় তোর? যাই হোক, এরকম করে রাতের বেলা ঘুমাতে পারছি না, জানি না কেন সেই কাকার কথা বারবার করে মনে আসছে। কাকার হাসি, কাকার কথা, ওই যে কথাটা বলেছে যে রেল লাইনের ধারে দাঁড়িয়ে তুমি রেল লাইনের কোনো কথা বলো না, তারা জেগে যাবে,
কারা জেগে যাবে? কেন বললো এই কথা? কি ব্যাপারে বললো? মাথার মধ্যে একটা কাজ সব সময় করছে, এই কথাটাই ভাবছি। যাই হোক, পরের দিন আবারও কাজে যাই। কাজে গিয়ে যখন ফিরে আসি, সারাটা দিন বাইরে অফিসে যখন ফিরে আসি, তখন সেদিনকে মনে প্রচণ্ড একটা ঝড় চলছে। মনে মনে বলছি ঈশ্বরকে, এ প্রভু, যেন সেই কাকার সাথে আজকে না দেখা হয়। আমার মনে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করছে, জানি না কেন। সেই কাকা আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু আমার তবুও ভয় করছে। দেখলাম সত্যি সেদিন কাকা নেই, সত্যি কাকা নেই। আমি যখন ওই ঢালু জায়গা দিয়ে নামছি, নেমে যখন আমি রেল লাইন পার হচ্ছি, হঠাৎ করে দুজন মানুষ আমাকে বলল, কে রে, কৃষ্ণা না? এ কৃষ্ণা? আমি তখন বললাম, আরে আমার বাড়ির পাশেই দুটো কাকা, আমার বাবার খুব ক্লোজ। তারা বলল, কি রে, বাড়ি ফিরছিস? আমি বললাম, হ্যাঁ কাকা, তোমরা বাড়ি যাবে তো চলো, তিনজনে একসাথে যাই। বলে, ওহ বাবা, বাঁচা গেল। তখন দুটো কাকার মধ্যে একটা কাকা আমাকে জিজ্ঞেস করলো, কেন রে, বাঁচা গেল বললি কেন, ভয় পাচ্ছিলিস নাকি? তখন আমি বললাম, আরে বলো না কাকা, রেল লাইন তখন পার করছি। আরে বলো না কাকা, ওফ, দুদিন ধরে আমার সাথে যা হচ্ছে না, আমি কি বলবো। তখন তারা বলল, কি হয়েছে তোর সাথে দুদিন, বল। তখন আমি পুরো ঘটনাটা বাড়ি আসতে আসতে আসার পথে বলি, পুরো ঘটনাটা, যে আমার সাথে এইরকম এরকম হয়েছে। তখন ওই দুজন কাকা বলে, তোকে যে বাঁচিয়েছে, তোকে যে বাঁচিয়েছে, তোকে যে দুদিন পার করে দিয়েছে, সেও তো মারা গেছে। আমি বললাম, কি কি বলছো কাকা? তার মানে ওই কাকাটা মানুষ ছিল না? বলছে, না, ওই ও ও যাকে দেখেছিস সে মানুষ ছিল না, সেও একটা অশরীরী। আমি বললাম, কেন, কি করে বলছো? বলছে, হ্যাঁ শোন, উনি আজ থেকে বহু বছর আগে মারা গেছেন, বহু বছর আগে, আজকে না। উনি, ওনার মেয়ে অফিস করতো, অফিস করে ট্রেনে করে রাতের বেলা ফিরতো। যেদিনই ওই প্ল্যাটফর্মটা ফাঁকা থাকে, লোকজন একদম বিরল, চোখেই পড়ে না। তো একটা যুবতী মেয়ে, সে ওখান থেকে নেবে, ওরকমভাবে আসবে, আবার ওই রেল লাইন পার হবে। তো তার বাবা গিয়ে ওই রেল লাইন পার হয়ে স্টেশনের ওখানে দাঁড়িয়ে থাকতো মেয়ের জন্য। এবার যেহেতু উনি প্ল্যাটফর্মে উঠলে টিকিট কাটতে হবে, ওর জন্য উনি প্ল্যাটফর্মে উঠতো না। প্রত্যেকদিন তো টিকিট কাটাটা মানে সম্ভব না। ওই ঢালু জায়গাটায়, যেখান থেকে তোর সাথে আমার দেখা হলো, ওইখানে উনি দাঁড়িয়ে থাকতেন। কোনো কারণে উনি তাড়াহুড়ো করে আসছিলেন, ট্রেনে কাটা পড়েন, উনি মারা যান। ওনার মেয়ের জন্য উনি আসছিলেন, যে মেয়েকে উনি নিতে আসবে, হয়তো মেয়ে ফোন টোন করেছিলেন। তো তারপর থেকেই কখনো কখনো এরকম অনেকের সাথেই হয়েছে। উনি কিন্তু কাউকে কোনো রকম ক্ষতি করে না। উনি যে রাস্তা বা ধর রেল লাইন পার হতে ভয় পায়, উনি তাকে রেল লাইন পার করে দেয়, দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি শুনে অবাক, হ্যাঁ, এটাও কি সম্ভব? বলল, হ্যাঁ এটাও সম্ভব, এটাও সম্ভব। তুই জানতিস না? তোর বাবা এই বিষয়ে কিছু বলেনি? আমি বললাম, না তো, হয়তো আমি ভয় পাবো কাজে যাই বলে হয়তো বাবা মা আমাকে বলেনি। সত্যি কাকা? বলছে, হ্যাঁ, ওটা কোনো মানুষ না, ওটা একটা অশরীরী। সেও তার মেয়ের জন্য এসে দাঁড়িয়ে থাকতো, তাই জন্য সে এখনও তার মেয়ের জন্য অপেক্ষা করে। আর মেয়েকে যেটুনি ওই রেল লাইন পার করে নিয়ে যাবে বলে সাহায্য করতে বাবা আসতো। যদি কেউ কোনো ছেলে মেয়ে ভয় পায়, তাকে ওরকম পার করে দেয়। উনি অপেক্ষা করে এখনও ওনার মেয়ের জন্য। আমি বললাম, তা ওনার মেয়ে? বলছে, ওনার মেয়ে তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে, এখানে তো আসেই না। আমি বললাম, তাই নাকি? বলছে, হ্যাঁ। প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলবে। এটা ছিল আমাদের মালদার একটি কোনো একটা জায়গার ঘটনা। আমাকে যেইটনিক প্ল্যাটফর্ম, তার বাড়ির লোকেশান পুরোটা হাইট রাখতে বলেছে। সে একটা ভালো জায়গায় চাকরি করে, তার বাবা একজন স্কুল টিচার ছিলেন, যেই কারণে বলেছেন যে এই সমাজে
মানে সব কিছু রিভিল করে দেওয়াটাও ঠিক না। আপনার ঘটনা মালদায় প্রচুর মানুষ দেখে, অনেকে আপনাকে খুব ভালো করে চেনে, আর মালদা থেকে অনেকেই আমার কাছ থেকে কিন্তু মায়ের আশীর্বাদও নিয়েছে আমি জানি। যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, কমেন্ট পড়ি চলো। প্রথম আমাদের কমেন্ট করে সুজাতা বড়ুয়া সরু, তারপরে কমেন্ট করেছে শম্পা মিনি কিচেন, তারপর নীলিমা সিংহ বনানী কর্মকার দিদি ভাই, তারপর পাপ্পু দে ভাই, দীপক হালদার কমেন্ট করেছো, তারপরে আমাদের ভাস্কর অধিকারী ভাই কমেন্ট করেছো, রূপা দে, শ্রাবণী হাজরা, সৌমিক সরকার, ঝুমা চ্যাটার্জি, সন্তুর দুনিয়া, আয়ান হালদার, হোয়াইট কিং বনু, বন্দনা সর্দার, শম্পা মিত্র, সুজাতা দাস, অনুরত্ত দাস, সৈনী রয়, চৈতালি চক্রবর্তী, রুচিরা হালদার, সুমনা ভট্টাচার্যা, প্রদীপ দাস, কিষাণু মান্না, চৈতালি রয়, ঝুমা মিত্র, টম, পিন্টু ঘোষ, প্যান্থার গেমিং ওয়াইটি, সোমা দাস পরিবার থেকে, বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, হোয়াইট কিং বনু, সুনিতা চন্দ্র, ডালি দেবনাথ দিদি ভাই, তারপর সুবীর পুরকায়েত, তারপর কমেন্ট করেছো আমাদের কৃষ্ণা ধারা বোন। সবার কমেন্টে আমি নামগুলো পড়লাম। আর আজকে কিন্তু আমাদের শোনা কথায় ঘটনা এসছে, যারা এখনো পর্যন্ত শুনুনি অবশ্যই শুনে নিও। এখনের মতো আসছি, আগামীকাল আবারও আসবো। আর তোমাদেরকে ডাক্তারের কি বলেছে, কি হয়েছে সব কিছু এই ভিডিওয়ে না, আমি অন্য ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করে দেবো। তোমরা সবাই জানতে চেয়েছো, আমি সেটা দেবো। এখনের মতো আসছি, বড় মায়ের আশীর্বাদে সবাই খুব ভালো থেকো। এখনের মতো টাটা, গুড নাইট।